তো এই যে স্বজন হারানোর বেদনা, তারপরে ওনার হচ্ছে উনি এসে আমাকে জড়াই ধরলেন। উনি আমার মেয়েটা ছোট ছিল, আমার মেয়েটাকে কাছে একদম কোলের কাছে নিয়ে আদর করলেন। তো এগুলো বলার পরে যখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে আমার হাজবেন্ডকে আপনি যেভাবে কি করতেন, আপনি সরকার চাইলে, আমি এটা বলেছি যে আপনি সর্বোচ্চ ব্যক্তি সরকারের, আপনি সরকার চাইলে বাংলাদেশে অনেক কিছুই হতে পারে। তো ইন্টারপোলের মাধ্যমে আপনারা যে বঙ্গবন্ধু হত্যার বিচার করতেছেন, চাই এটা ইন্টারপোলের মাধ্যমে আপনারা আসামিদেরকে নিয়ে আসে, সেখানে ওনাকে খুঁজে বের করা তো সরকারের জন্য কোনো ইয়ে না। আপনি উনি বললেন যে হ্যাঁ আমি চেষ্টা করছি, দেখি কি করা যায়, বা এটা আমরা দেখি তাড়াতাড়ি হয়তো ই করবো, এটার একটা ই পাবো, এবং আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দিলেন। আমি ওখান থেকে চলে আসলাম। আসার পরে তারপর আস্তে আস্তে দিন যেতে লাগলো, আমরা বারবার কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করছি, তখন আর তারা আমাদেরকে রেসপন্স করে না, তখন আর ফোনও ধরে না। বা এই যে পুলিশের যারা ছিল, পুলিশের আইজি, তারপরে এখানে র্যাবের ছিল, তো যারা এখন তৎকালীন ছিল তারা আর ফোন ধরে না আমাদের সঙ্গে, আর যোগাযোগ নাই। তুই একবার ধরেছিল, বলছে যে এটা আমরা তো এখন কিছুই করতে পারিনি, আমরা করবো। আমরা একটি জিডি করেছিলাম বনানী থানাতে। সেই জিডি করার পরে আমাদের বিএনপি নেতৃবৃন্দ, আমাদের কয়েকজন সাবেক সংসদ সদস্য, ওনারা থানায় গিয়েছিল কথা বলার জন্য, কিন্তু ছাত্রলীগের ছেলেরা ওনাদেরকে ওই সময় অ্যাটাক করেছিল। সেই থানায় যাওয়ার সময় তাদেরকে অ্যাটাক করেছিল, ওনারা থানায় যেতে পারেনি। তো এরকম একটা পরিস্থিতি। তারপরে তো আস্তে আস্তে যতদিন যেতে লাগলো, আমরা বুঝতে পারলাম যে আসলে এটা সরকারের একটি নাটক ছিল, শেখ হাসিনার একটি নাটক, এবং উনি এই আন্দোলনটাকে দমানোর জন্য, আন্দোলনটাকে যাতে আন্দোলন আর বাড়তে না পারে সেটা থামানোর জন্যই উনি এই পলিসি আমাদেরকে নিয়ে একটা দেখা করার একটা নাটক করেছেন আসলে। কিন্তু কোনো ধরনের কোনো সহযোগিতা, যারা নিজেরাই গুমের সাথে জড়িত থাকে তারা তো কিভাবে আমাদেরকে সাহায্য করবে? তো সেইভাবে অনেক দিন কেটে গেছে আসলে। সেই 2012 সাল থেকে আজকে 2024 সালের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে। আমরা পরবর্তীতে আর আমরা সরকারের কাছে বিচার চাইনি, কারণ যে সরকার নিজেই এই গুমের সাথে জড়িত থাকে এবং তার বাহিনী দিয়ে গুম করায়। তো একটা মানুষ, আমরা সবসময় প্রত্যাশা করি যে স্বাধীন দেশের একটি মানুষ, সে তার আইনের আওতায় তাকে বিচার করা হবে। সে যদি অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে তাকে অ্যারেস্ট করা হতে পারে, তাকে জেলে দেওয়া হতে পারে, তার বিচার হতে পারে, বিচারে তার সাজা হতে পারে, সেটুকু আমরা এক্সপেক্ট করি। কিন্তু একটা দেখুন, আমার স্বামী তো একজন সংসদ সদস্য ছিলেন, এবং উনি অবশ্যই একজন জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন। তো উনার মতো একজন লোককে, সাধারণ মানুষের কথা আমি বাদই দিলাম, উনার মতো একজন লোককে এই বাসার সামনে থেকে ধরে নিয়ে চলে যাবে এতগুলা মানে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন, এটা আসলে কোনোভাবেই আমাদের কারোরই কাম্য হতে পারে না সেটা। তো আমরা বারবার অপেক্ষা করেছি যে এই সরকারের পতন হবে কবে, এই সরকার কবে ক্ষমতা থেকে যাবে। সেই সময় আমরা একটি হয়তো আমাদের স্বজনদের, আমি এবং আমাদের বিএনপি সহ আরও যারা পরিবার যাদের গুম হয়েছে, আমরা সেই প্রত্যাশায় থেকেছি যে আমাদের স্বজনদের একটি সন্ধান, বা আমরা তাদের সম্পর্কে জানতে পারবো, তাদের অবস্থান কোথায় কি সেটা। কিন্তু দুঃখের বিষয়, 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে। অবশ্যই একটি ভালো দিক, এবং আমি সাধুবাদ জানাই যে আন্তর্জাতিক গুম কমিশনে আন্তর্জাতিক গুম সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ, এবং একটি গুম কমিশনও গঠন করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে গুম কমিশন বিভিন্ন জায়গায় ঘোরার পরে ওনারা বললেন যে ওনারা আয়নাঘর ছিল, সেই আয়নাঘরগুলোকে বন্ধ করে দিয়েছেন। ওনারা যেটা বলছেন যে আয়নাঘরগুলোকে বন্ধ করে দিয়েছেন, কিন্তু আয়নাঘরগুলো ওনারা গেলেন আয়নাঘর পরিদর্শনে। আমরা তো আমাদের জানার অধিকার আছে, দেখার অধিকার ছিল মানে আমাদের গুম পরিবারের, যে সেই জায়গাটা কোথায় এবং কি ধরনের, সেই জায়গাগুলো আমাদের এবং আমাদের কেউ আছে কিনা সেখানে, সেটুকু কিন্তু আমি মনে হয় আমাদের কয়েকজনকে অন্তত পক্ষে সেই সঙ্গে রাখলে আমাদের মনে হয় মনের একটা আত্মতৃপ্তি হতো যে সেখানে নাই। আর আয়নাঘর বন্ধ করে দিয়েছে, এবং অনেকেই বলছে আয়নাঘর নামে আসলে কোনো অস্তিত্ব ছিল না, বিভিন্ন ধরনের। কিন্তু যখন জুলাই পরবর্তী, যখন আমাদের তিনজন এই ভিকটিমের মধ্যে 3জন আমাদের ফিরে এসেছি আয়নাঘর থেকে, তাদের মুখের যে জবানবন্দি ছিল সেখানে
আয়নাঘর সম্পর্কে তারা বিস্তারিত বলেছেন। এটা নিয়ে আয়নাঘরের অস্তিত্ব কি, কোথায়, বাংলাদেশের কোথায় কোথায় কোন জায়গায়, অথবা দেশের বাইরেও কোনো আয়নাঘর আছে কিনা, এ বিষয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছু জানতে পারিনি। আর যেটি হচ্ছে সেটি হল বাংলাদেশে এই যে গুমের জন্য কোনো আইন নাই, যে গুমের আইনটা কি এবং এর মাধ্যমে বিচারের প্রক্রিয়া কি হবে এবং এই বিচারের সাজা কতদিন সাজা হবে এবং তাদের কি সাজা হবে। তো সেটা আমি বিশেষভাবে অনুরোধ করব বর্তমান সরকারের প্রতি যে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে একটি গুম বিরোধী আইন করা বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের যেটা আইন আছে সেটি হচ্ছে অপহরণ মামলা। এটা একটু মনে হয় এর থেকে গুমটা অনেক বেশি মানে গুরুতর অপরাধ, মানবাধিকার বিরোধী অপরাধ অপহরণ থেকে। অপহরণ ছাড়া বাংলাদেশে আর আছে হত্যা মামলা। তো এছাড়া এর বাইরে কোনো মামলা মানে নাই, আইন নাই। তো আমি সেটা বলবো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই যে আন্তর্জাতিক আইনের আদলে বাংলাদেশে একটি গুম আইন করে এবং সেটার আলোকে যারা যারা এইখানে গুমের কোথায় কোথায় কাদেরকে গুম করা হয়েছিল সেই বিষয়গুলো বিস্তারিত করে তদন্ত করে যদি কেউ সেখানে থেকে থাকে তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করা, এবং এই গুমের সাথে যারা যারা যেখানে জড়িত ছিল, শুধুমাত্র আমরা জিয়াউল হাসানকেই নয়, এর পিছনে অনেক বড় একটি সংঘবদ্ধ চক্র কাজ করেছে। সবাইকে পেছনে কারা কারা ছিল, কাদের আদেশে কাদের নির্দেশে কাজগুলো হয়েছে তাদেরকে চিহ্নিত করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।